আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন পুরমন্ত্রী। এখানেই পরিজনরা প্রশ্ন তুলছেন যে 10 লক্ষ টাকা কি কখনো একজন মানুষের দাম হতে পারে? এতগুলো মানুষের প্রাণ চলে গেল, সেই প্রাণ কখনো এই ক্ষতিপূরণ দিয়ে সম্ভব পূরণ করা? দেখো, একবারই সম্ভব নয়। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যাদের প্রাণ গেছে এটা শুধু তাদের বিষয় নয়, যাদের প্রাণ যায়নি, যারা এই ধরনের বেআইনি এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে এই সমস্ত গুদামঘরগুলোতে কাজ করতে বাধ্য হচ্ছেন, এটা তাদেরও প্রশ্ন। তার কারণ, যে শ্রমিক তিনি গিয়ে একটা গুদামঘরে কাজ করছেন, তিনি তো জানেন না যে এখানে নিয়ম মেনে এটা চলছে কি এটা নিয়ম মেনে চলছে না। একজন শ্রমিকের পক্ষে এটা এতটা জানা সম্ভব নয়, কিন্তু এইটা সিকিওর করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, ফলে দায়টা রাজ্য সরকারকে নিতে হবে। প্রশ্নটা হচ্ছে যে যেখানে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলো পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যের মৃত্যুর ঘটনা নিয়ে তার প্রতিবাদে সরব হন, সেখানে আমাদের রাজ্যেই এখানে এতগুলো শ্রমিকের এইরকম অসহায়ভাবে প্রাণ গেল, সেখানে এখানে এখানে দায়বদ্ধ করে কারা দায়বদ্ধ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিটা তো তুলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত রাজ্য সরকারের উইংয়ের দায়িত্ব ছিল এদেরকে সার্ভিলেন্সে রাখার, তাদেরকে দায়বদ্ধ করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তবে যদি এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। শুধু তাই নয়, যারা এই ধরনের ঘটনা ঘটার জন্য দায়ী, অর্থাৎ যারা এই বেআইনি গুদামঘরগুলো চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, তবে যদি এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। আমরা কি দেখি যে একবার এক একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর কমিটি তৈরি হয়, তারপর বিরাট বিরাট ব্যবস্থা নেওয়া হবে বলে কথা বলা হয়, কিন্তু তারপরে ব্যবস্থা কি হলো না হলো সেটা খুব একটা চোখে দেখা যায় না। কিন্তু আবার একটা ঘটনা ঘটে যায় এবং তখন আবার সেই প্রশ্নগুলি ওঠে এবং আবার সেই কমিটি তৈরি হয়, আবার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ঠিক একই জিনিসের রিপিটেশন হয়, কিন্তু সমস্যাটার সমাধান হয় না। তুমি যদি বাম আমল বলো, ডান আমল বলো, ঠিক একই রকম। আজকের এই ঘটনা যেটা মনে করিয়ে দিচ্ছে, যেখানে এখানে এই গুদামঘরের মধ্যে ঠিক দমবন্ধ হয়ে ঝলসে আটকে গিয়ে এই শ্রমিকদের মৃত্যু হলো। তোমার নিশ্চয়ই মনে থাকবে যে তার আগে যখন স্টিফেন কোর্টে 2010 সালে ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল, সেখানেও সিঁড়ির দরজা বন্ধ ছিল, সেখানে গিয়ে মানুষকে এইভাবে প্রাণ হাতে নিয়ে সিঁড়ির দরজার কাছে গিয়ে সেখানে দম বন্ধ হয়ে মরতে হয়েছিল। এবং তারপর কলকাতা শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রচুর মানুষ মারা গেছেন। মানে তোমাকে যদি আমি এখানে তথ্য পরিসংখ্যান বলি, তাহলে পরে সেই 2006 সালে তপসিয়াতে 9 জনের মৃত্যু হয়েছে, তারপর 2010 সালে স্টিফেন কোর্টে 43 জনের মৃত্যু হয়েছে, তারপর 2011 সালে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ঢাকুরিয়া আমৃতে 90 জনের মৃত্যু হয়েছে, 2013 সালে শিয়ালদা সূর্য সেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 20 জনের মৃত্যু হয়েছে, তারপর 2021 সালে স্ট্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লেগে সেখানে শ্বাসরুদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়, পাথুরিয়াঘাটে 2 জনের এবং আরও 7 জন, মোট 9 জনের মৃত্যু হয়। পাথুরিয়াঘাটে স্ট্রিটে তোমার 3 তলা কাপড়ের গুদামে আগুন লেগে 2025 সালে 20 এপ্রিল 2 জনের মৃত্যু হয়। 2025 সালে 29 এপ্রিল বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে 15 জনের মৃত্যু হয়েছিল। এবং এই প্রত্যেকটা ঘটনার পর নানা রকমভাবে প্রশ্ন ওঠায়, রাজ্য সরকার সক্রিয় হয়ে নানান কমিটি তৈরি করে এবং প্রতিশ্রুতির বন্যা বয়, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কেন এই রাজ্য সরকারের যে উইংগুলোর এই ব্যাপারে সার্ভিলেন্স রাখার দায়িত্ব এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব, তারা ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসে ঠিকই, কিন্তু তারপরে আবার তারা কেন ঘুমিয়ে পড়ে? এই ঘটনা ঘটলে এরপর দেখা যাবে কয়েকদিন কয়েকটা জায়গায় ফায়ার অডিট হয়তো হচ্ছে, অতীতে আমরা যেরকম দেখেছি, কিন্তু তারপরে আবার সব চুপচাপ হয়ে যাবে, আবার একটা ঘটনা ঘটবে, আবার সেই প্রশ্ন উঠবে। ফলে পলিটিক্যাল, অনেকে বলছেন যেটা, যে পলিটিক্যাল উইলের অভাব আছে। আসলে এই সমস্ত সংস্থাগুলোর সঙ্গে, এই সমস্ত বেআইনি ব্যবসার সঙ্গে কিছু পুলিশ প্রশাসনের এবং কিছু পলিটিক্যাল নেতার এমন কিছু মদত আছে, যার জন্য পলিটিক্যাল উইলের অভাব আছে। এটা অনেকের দাবি যে পলিটিক্যাল উইলের অভাব থাকার জন্যই এই ধরনের সমস্যাগুলোর পার্মানেন্ট সলিউশন খুঁজে পাওয়া যায় না, আসলে সদিচ্ছার অভাব। ঠিক আমি তোমাকে আর একটা জিনিস বলে শেষ করব। তুমি যেরকম দেখেছো যে এই অগ্নিকাণ্ডের ঘটনার মতো মাঝে মধ্যে আমরা শুনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়, অনেকের প্রাণ যায়। তুমি যদি পরিসংখ্যান দিয়ে আমি তোমাকে বলি যে এই বাজি কারখানায় আমাদের রাজ্যে
বিস্ফোরণের কতগুলো ঘটনা ঘটেছে এবং কতজনের প্রাণ গেছে, তাহলে পরে অবাক হতে হয়। এবং প্রত্যেকটা বাজি কারখানায় বিস্ফোরণের পর তুমি শুনবে সেই একই কথা, যে এইগুলোকে সার্ভিলেন্সে রাখতে হবে, ব্যবস্থা নিতে হবে, কমিটি তৈরি হয়, নানা রকম সুপারিশ হয়, নানান ব্যবস্থা নেওয়ার কথা ওঠে। আবার দেখা যায় একটা বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, বেশ কয়েকজনের মৃত্যু হয়। ঘটনাগুলো ঘটতেই থাকে রিপিটেডলি। শুধুমাত্র ঘটনা ঘটার পরে সবাই একটু নড়ে চড়ে বসে, তারপরে আবার সেই নিরীহ শ্রমিকদের ঠিক এইরকম অসহায়ভাবে প্রাণ হারাতে হয়। তার কারণ এখানে একটা অসাধু চক্র চলে, যে চক্রটা সরকারের ভাঙার দায়িত্ব, ভাঙা উচিত, কিন্তু কি কারণে সরকার এটাকে বা সরকারের বিভিন্ন উইং যাদের দায়িত্ব এটাকে ভাঙার, তারা না ভেঙে ঠিক একটা নড়াচড়ার পর আবার ঘুমিয়ে পড়ে। প্রশ্নটা হচ্ছে সেই নিয়ে যে সদিচ্ছার অভাবটা কেন। অনেকে বলছেন আসলে এটা পলিটিক্যাল উইলের অভাব রয়েছে, রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, যে কারণে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলোর বিরুদ্ধে কোনো স্থায়ী এমন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না যাতে এই ঘটনাগুলো ঘটা আটকানো যায়। ধন্যবাদ তোমায় অতন। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে এবং যারা নিখোঁজ তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আর এখানে প্রশ্ন তুলছেন পরিজনরা, 10 লক্ষ টাকাকে একটা মানুষের দাম হতে পারে? আমাদের দাবি ছিল যে আমাদের বডিটা যেন পাওয়া যায়। ওনারা বলেছেন ওনারা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করে, তাড়াতাড়ি করার, যেহেতু একটা প্রসেস আছে, ওরা 3 দিন টাইম দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, মন্ত্রী। কখনো হয়? আপনারাই বলুন না, একটা মানুষের ক্ষতিপূরণ কি 10 লাখ টাকা হয়? আপনাদের যদি জীবন চলে যায় 10 লাখ টাকায় আপনাদের ফ্যামিলি চলে যাবে? আপনারা নিজেরা ভেবে বলুন, আমি বলবো না, আপনারা ভেবে বলুন। হ্যাঁ, কম বয়স, হবে 27 বছর, আমার এই 22 বছর, তাহলে বলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।